This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। সদ্য শিশু দিবস গেল, তো তাই একটু অন্যরকম মানে বাচ্চাদের অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দেখার কথা ভাবলাম আর কি। উল্টোও করা যেত, ঘুমিয়ে আছে একটা শিশু সব পিতারই অন্তরে। সবার মধ্যেই মোদ্দা কথা শিশুরা আছে আর কি, বড়দের মধ্যেও আছে, ছোটদের মধ্যে তো আছেই। আর একটা জিনিস খেয়াল করলাম জানেন তো, মানে ওই কথাটা যে কতটা সত্যি, বাচ্চাদের মধ্যে যদি বাচ্চার বাবারা লুকিয়ে থাকে আর কি, তাহলে কতগুলো বিষয় হিসেব করা বা বলাটা কতটা সহজ হয়ে যায়। খেয়াল করে দেখুন, এমনিতে আমরা কি বলি, বাচ্চাদের মতো ভুল করবেন না, বাচ্চার মতো ভুল করেছিস, যেন বড়দের ভুল হয় না, বড়দের ভুল করার অধিকারই নেই। কে বললো এটা? 34 বছরের বামফ্রন্ট শাসনের কথা মনে করুন, বিশেষ করে শেষের কয়েকটা বছর বামেরা কতবার ভুল করেছে। হ্যাঁ, ভুল যে করেছে বলতে পারেন কে বললো, আরে কে বলবে, সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই তো কতবার স্বীকার করেছেন, সেটা হিসেব করলেই তো বেরিয়ে যাবে। এবং তাতে দেখুন লজ্জার তো কিছু নেই, বুঝতেই তো পারছেন, যদি বাচ্চাদের মধ্যেই বড়রা লুকিয়ে থাকে, তাহলে বাচ্চারা যে ভুল করে বড়দেরও সেই ভুল করার অধিকার রয়েছে। স্বাভাবিক নিয়মেই বড়রা সেই ভুলটা করতে পারে। এই যে বর্তমান শাসক, হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে তার ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি জানেন তো। এবং একটা বড় প্রশ্ন যে কোথাও গিয়ে কি তাদের প্রত্যেক কথাই তো তারা ওই প্রাক্তন 34 বছরের একটা তুলনা খুঁজে বেড়ায়, তার ভূতটা দেখে। এবার এই ভুলের ক্ষেত্রটায় তারা কি করবে, কি মনে হচ্ছে জানেন, বর্তমান শাসকও মনে হচ্ছে ওই প্রাক্তন শাসকের সঙ্গে ভুলের লড়াইয়ে পাল্লা দিচ্ছে, কে কতবার ভুল করতে পারে। এটি একটা অদৃশ্য প্রতিযোগিতা কি হচ্ছে এই বাম শাসনের সাথে এই তৃণমূল শাসনের। দেখুন, তাহলে কিন্তু বিধিবদ্ধ সতর্কীকরণের মতো একটা কথা না বলে পারছি না। বামেদের এই 34 বছরের শাসনের শেষের দিকে ভুলের বহর বেড়েছিল। তৃণমূল 13 বছর হলো ক্ষমতায় রয়েছে, এখনই ভুলের যা বহর, তাতে তো ভুলের পাহাড় তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কোন সময় না, সেইটা এখন আলোচনা করা চলবে না। মধ্য, শেষ, শুরু না, মধ্যর পর থেকেই দেখতে হবে আপনাদের। তো যাই হোক, আজকেই এরকম একটা ছোট্ট ভুল সামনে এসছে জানেন তো, সেই ভুলটা রিয়েলাইজ করাচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এবার আমাদের একদম যখন সাংবাদিকতা এসেছিলাম না, একদম গোড়ার দিকটায়, তখন এটা শেখানো হয়েছিল যে একটা ভালো ছবি নাকি 1000টা শব্দের সমান। কখনো কখনো শব্দের ব্যবহার ছবির খামতি ঢেকে দেয়, আবার কখনো কখনো ছবি শব্দকে থামিয়ে দেয়, কিন্তু অনেক কিছু বলে দেয়। এই বৈদ্যবাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর তার ফেসবুক পোস্টে যা লিখেছেন, তাতে আলাদা করে ছবির দরকার পড়েনি। কি লিখেছেন তৃণমূল কাউন্সিলর? লিখেছেন, বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর পড়ল শ্যামল মাইতির বাড়ি। আজকে কার্তিক পুজো, লোকজনের বাড়িতে কিন্তু এই কার্তিক ফেলার চলটা, রেওয়াজটা অনেক পুরনো। পাড়ার ছেলেপুলেরাই মজা করে এই কাজটা করে। একটা বিশেষ করে যাদের সদ্য বিয়ে থা হয়েছে, এরকম সব বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে তারপর তার সাথে একটা বিরাট লিস্ট দেওয়া থাকে। সেই লিস্টে মানে ছেলেপুলেদের নামের লিস্ট আর কি, মানে এই ঠাকুর পুজো করতে হবে, এদের নেমন্তন্ন করতে হবে। বাড়িতে বিশেষ করে যাদের বিয়ে থা হয়েছে, তখনও সন্তান হয়নি, নিঃসন্তান, এই রকম জায়গায় এই কার্তিক ঠাকুরকে ইগনোর করার মতো মনের জোর খুব কম লোকের থাকে। আর এমনিতেও আমাদের একটু ধর্মপ্রান্ত, আমরা এই সমস্ত ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, ছেলে ছোকরারা করেছে, ফেলেই যখন গেছে তখন একটু পুজো করে দিই, এটা তো চল আছে, এটা ছেলেপুলেগুলো একটুখানি নেমন্তন্ন পেলে এরকম ব্যাপার আর কি। কিন্তু এই চলটা সরকারি হয়ে গেল কবে থেকে বলুন তো?
তখন এমনিতে আজকাল পুজোর বহর বাড়ছে, আমাদের পুজোর ক্যালেন্ডারে এত পুজো রিসেন্টলি ঢুকে পড়েছে যেগুলো নিয়ে আমাদের আগে কিন্তু অন্তত আমাদের ছোটোবেলাতেও এত মাতামাতি দেখিনি। মানে ফর এক্সাম্পল শুধু গণেশ পুজো যেভাবে এখন চারপাশে বারোয়ারি রূপে দেখা দিচ্ছে, দেখেছিলেন আগে কখনো? এবার সেটা হতে পারে, মানুষের মন তো চেঞ্জ হয়েছে, কার প্রতি কখন ভক্তি বাড়ে আর আমাদের উপর চাপ বাড়ছে। মানুষ ঈশ্বর দেবতা প্রেম এই সমস্ত বেড়ে ওঠে কখন? যখন চাপ বাড়ে, তাই তো? চাপ বাড়ছে, ঠাকুরের সংখ্যাও বাড়ছে। 33 কোটির সংখ্যা আরও বেড়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু 33 কোটি অনেক, তার মধ্যে কিছু লোক প্রায়োরিটি পেতেন, এখন বাকিদেরও টেনে নেওয়া হচ্ছে আর কি। তো সেদিক থেকে কার্তিক ঠাকুর তিনি যদি এখন সরকারি একটা কোথাও গিয়ে অনুমোদন পেয়ে যান তাহলে তো অন্যরকমভাবে দেখার কিছু নেই। কিন্তু এই জিনিসটা না একটা অসাধারণ অভূতপূর্ব জিনিস আর কি। মানে যদি শুরু বলে এটাকে ধরতে হয়, শুরুটা কিন্তু একদম ধামাকাদার। পুরসভার অনুমোদন নিয়ে কার্তিক ঠাকুর ফেলা, না এটা না এতদিন কেউ দেখেছে, না এতদিন কেউ শুনেছে, আমি নিশ্চিত। সুতরাং বৈদ্যবাটির এই তৃণমূল কাউন্সিলর পৌশালী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট লোকজনকে যে অবাক করেছে, এতে আর অবাক হওয়ার কি আছে। কিন্তু দেখুন, বিস্ময় তো এটা একটা ছিলই, বিস্ময় আমার কাটে না আজও, এটা তো আমরা বলি বটে, কিন্তু এক সময় না এক সময় তো কাটে, আর তখন লোকে উপলব্ধিটা করে যে ঠিক কী হয়েছে। এক্ষেত্রেও তাই, যে বিতর্কটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তৃণমূলের গা থেকে একদম ঝেড়ে মুছে সাফ করে দিতে চেয়েছেন এবং চাইছেন, সেই বিতর্ক এই কাউন্সিলরের সৌজন্যে তৃণমূল পরিচালিত পুরসভার ঘাড়ে চেপে বসেছে। বিতর্কটার নাম এটা তো আপনারা জানেন, কাটমানি। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। দেখুন, কারো কিছু নিয়ে থাকলে ফেরত দিন, মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। এবার সেই জন্যেই কি তৃণমূল কাউন্সিলর খানিকটা সাহস পেয়ে গেছিলেন? তিনি ভাবছেন হয়তো যে আমি তো আগে কিছু নিইনি, সুতরাং ফেরত দেওয়ার হয়তো বিষয় থাকে না, কিন্তু এবার যে নিলেন একই জায়গায় তো একই ফাঁকে তো পড়ে গেলেন। বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার বিনিময়ে, মানে ওই পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর, এবার সেটা ফেলার বিনিময়ে 2000 টাকা যে দাবি করে বসলেন, যার বাড়িতে ওই কার্তিকের মূর্তি ফেলা হয়েছে তার কাছে কিন্তু ওই পুজোর এবং তাতে যেই পাড়ার ছেলেপুলেদের খাওয়াতে হবে সেই লিস্ট নেই। তার বদলে একদম পুরসভার লেটার হেডে নিজের স্ট্যাম্প ব্যবহার করে 2000 টাকা চেয়ে বসে আছেন ওই কাউন্সিলর। মানে যত রকমভাবে বিষয়টাকে একদম অফিসিয়াল করা যায় চেষ্টা করেছেন, কোথাও ফাঁক রাখেননি ব্যাপারটা। এবার অফিসিয়াল হলে যে জিনিসটা হয়, আর কিছু হোক চাই না হোক, সেটা তো পুরসভার ঘাড়েও চেপে বসে, আর সেটা যদি বিতর্ক হয় তাহলে তো কোনো কথাই নেই। এই বিতর্কটা মানে দেখুন, কাটমানি তো বিভিন্ন ধরন হয়, মানে কোনো একটা সময় প্রশ্ন আসতেই পারে কাটমানি কয় প্রকার এবং কি কি। এবার তার মধ্যে এটাও একরকম ঢুকে যেতে পারে, কিন্তু বিরোধীরা বলছে এবার আর তো রাগ ঢাক গুড়গুড়ের কোনো ব্যাপার নেই, তৃণমূল কাটমানিটা পুরসভার মাধ্যমে অফিসিয়াল করে ফেলল। আমাদের প্রশ্ন একটাই, জানেন তো, মুখ্যমন্ত্রী যেরকম বারবার এই সমস্ত ব্যাপারে সতর্ক হতে বলছেন, বারবার বলছেন লোভ করবেন না, তেমন তো রিভিউ মিটিং থেকে বারবার ওই পুরসভাগুলোর কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশও করেছেন, তাই না? মাঝে মধ্যে এই সমস্ত প্রশাসনিক বৈঠকগুলো কিন্তু বেশ ওপেন হয় আর কি, মানে সেখানে সংবাদ মাধ্যমের লোকজন থাকে, ডাকে আমরা সরাসরি আপনাদের দেখাই। সেখানে কিন্তু বহু সময় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট ভাষায় নিজের ভেতরের যে অসন্তোষটা, এই পুরসভাগুলো ঠিক কাজ ঠিকভাবে করছে না, এটা বলেছেন, আমরা শুনেছি। সেজন্যই কি শাসক দলের একজন কাউন্সিলর কার্তিক পুজোটাকে এই মিউনিসিপ্যালিটির একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ধরলেন, দেখাতে চাইলেন আমরা কত কিছু করি, যা যা করার সেগুলো তো করি, বাড়তিও করি। মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষেবা দিয়ে
পুরসেবাগুলোকে বলেছেন নিজের জায়গাটায় ঠিকঠাক করে কাজ করতে। এই কাউন্সিলর কি ভাবলেন? পুজো আচ্চার আয়োজন এবং তার বিনিময়ে টাকা দাবি, এই দুটোতে একই সঙ্গে পুরো পরিষেবাটা একদম ফুলফিল হয়ে গেল। কারণ আছে কিন্তু, দেখুন আফটার অল প্রথম কথা হচ্ছে সবটা মজা, আর সবটাই তো উৎসবের অঙ্গ। আরজি কর আন্দোলনের 1 মাসের মাথায় মুখ্যমন্ত্রী মানুষকে উৎসবে ফিরতে বলেছিলেন, মনে আছে আপনাদের? এবার তৃণমূল কাউন্সিলরে কি মনে হচ্ছে? জগদ্ধাত্রী পুজোটাও শেষ হয়ে গেল, আপাতত ফাঁকা, কিন্তু যথেষ্ট উৎসব কি হলো? যদি না হয়ে থাকে খামতি রাখা চলবে না, মানুষের মধ্যে একটু উৎসব ব্যাপারটা একটু বাড়ানো দরকার, আর একটু এন্টারটেনমেন্ট দরকার। তাই জন্যই হয়তো এই এক্সটেন্ডেড পুজোর ব্যবস্থা করেছেন, কার্তিক পুজোটাকেও একটুখানি সরকারিভাবে প্রমোট করেছেন উৎসব। আবার দেখুন, শুধু সেটা করলে তো হবে না, পুরসভার কথা তো ভাবতে হবে। পুরসভা অনেক উন্নতিমূলক কাজ করে, সেগুলোর জন্য ফান্ড লাগে। তাই জন্যে কি ওই যে 2000 টাকা চাওয়া, একই ট্যাক্স, অন্য টাইপের ট্যাক্স, উৎসব ট্যাক্স বলে ধরতে পারবে, তাই না? শুধু একটাই প্রশ্ন, নিজের আর দলের নাক কেটে এরকমভাবে অন্যের মনোরঞ্জন করার রিস্কটা কেউ কখনো নেবে বলুন তো, খুব মহানুভব না হলে? আমি দেখেছি তুমি লিখেছো পৌরসভা অনুমোদিত, তুমি লিখেছো। আরে যাই পোস্ট করো, এটা লেখা যায় নাকি পৌরসভার প্যাডে? এইগুলো লেখা যায়? এখনকার কথা বলছি না, আমি বলছি এইটা তো করা যায় না। এই তো এবার তো স্ক্রিনশট মেরে রিপোর্টারের হাতে দিয়ে দিয়েছে, সেইটা আমায় দেখতে হচ্ছে, আমায় প্রশ্ন করছে সে রিপোর্টার। হ্যাঁ, তো এইগুলো করা যায় না, এইগুলো একটু ভেবে চিন্তে করো। তুমি একটা দুবারে কাউন্সিলর হয়ে গেছো, কাউন্সিলর প্যাডে এইগুলো লেখা যায় না। কাউন্সিলর প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায়, সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায়। কাউন্সিলর প্যাডটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে। হাজারো উপায়ে অর্থ উপার্জনের রাস্তা, আর প্রকাশক কালীঘাট, আর লেখক তৃণমূলের নেতাকর্মী। এই যুগে এই ধরনের কাজ করা, আমি জানি না উনি রসিকতা করেছেন নাকি সত্যিকারের অর্থ উপার্জন করবার জন্য এই কাজ করেছেন। তৃণমূল মানেই এখন মানুষের কাছে হয়ে গেছে টাকা কামানোর একটা মেশিন, বলে সেই মেশিনের অংশ হিসাবে এই কাজ করাটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। নিজেদের ভেতর একটা ইয়ার্কি ঠাট্টা করেছে, তো সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরে, আমার দেখার সময় হয়নি, সুযোগ হয়নি, কিন্তু খবরটা পাওয়ার পরে আমরা বলি, সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেয়। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান থেকে শুরু করে তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সকলেই বলছেন মজা করার জন্য হয়েছে, কিন্তু কাজটা ভালো হয়নি। পুরসভার প্যাডে কাউন্সিলরের স্ট্যাম্প ব্যবহার করে এসব কাজ যে করা উচিত নয়, সেটা ওই কাউন্সিলর বোঝেননি। এবার বোঝেননি বলেই তো এমন ভুল করে বসে আছেন যা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। এবার দেখুন, ওই বললাম, বাচ্চাদের মধ্যেও বড়রা লুকিয়ে থাকে, বড়দের মধ্যেও বাচ্চারা লুকিয়ে থাকে, ভাইস ভার্সা। ফলে বাচ্চা সুলভ ব্যাপার মাঝে মধ্যে বড়রা না হয় করতেই পারেন। হয়তো ওই কাউন্সিলর না বুঝে একটা ভুল করে বসে আছেন, কিন্তু বাকিরা কোনো নেতা কি জেনে বুঝে ভুলগুলো করছেন যাতে পুরনো বিতর্কটা আবার উস্কে দেওয়া যায়? তাহলে তো সেটা ভুল না, সেটা ইচ্ছাকৃত। এবার যে বিতর্কিত নেতা এবং তার উস্কে দেওয়া পুরনো বিতর্কের কথা এই উঠে আসছে, সেগুলো কিন্তু অনেক অনেক লম্বা একটা সময়ের কথা। অল্প কথায় সেটা বলা যাবে না, কিন্তু বলতে হবে। সেই কথাগুলোই বলতে হবে যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত।
কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, নর্মালি বাঘ আর গরু এক ঘাটে নাকি জল খায় না, আদা আর কাঁচকলা একসঙ্গে খাওয়া যায় না, বুনল বাঘা তেঁতুল এদের সম্পর্কটাও মোটেও ভালো নয় আর কি। ঠিক যেরকম ওই সাপ আর নেউল তারা একসঙ্গে থাকতে পারে না। এবার এই কোনোটারও যদি মানে যে বিষয়গুলো বললাম এগুলো কোনোটারও যদি একটু ব্যতিক্রম ঘটে যায় তাহলে তাকে ব্যতিক্রমী দিন বলে। আজকে ঘটনাচক্রে এরকম একটা ব্যতিক্রমী দিন জানেন তো, আজকে গুরু নানক জয়ন্তী, গুরু পূর্ণিমা, দেব দীপাবলি, কিন্তু রাজনীতির ক্যালেন্ডারের পাতায় আজ বিরসা মুন্ডা জয়ন্তী। কারণ বিরসা মুন্ডা আদিবাসী বীর, আর ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোট এখনও বাকি রয়েছে। তাই রাহুল গান্ধী ঝাড়খণ্ডের মাহাগামায় হাতে সংবিধান নিয়ে বলেন এই সংবিধান ভগবান বিরসা মুন্ডার আদর্শ নিয়ে তৈরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামুইয়ে ৬৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে দামাওয়া বাজালেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ৭ দিনের উৎসবের সূচনা করলেন। হিসেব দিলেন কি আদিবাসীদের উন্নয়নে তার সরকার কি কি করেছে। সবাই আদিবাসীদের জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে গেল। আদিবাসীদের হাতে জঙ্গলের অধিকার দিতে আইন এনেছে সরকার, এটাও শুনতে হলো। ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবেন না। ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে, এটা আমরা কিন্তু এখন করেছি। জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত, এটাও আমরা মেনে নিয়েছি। এই বন যত দূর ঠিক তত দূর আমার বাড়ি, এই মাটিতেই পোতা আছে আমার নারী, সেই নারী ধরে কারা যেন টান মেরেছে, আর তাই রুখতেই পীরেন স্লান জান দিয়েছে। এই কথাগুলো, এই গানগুলো এক চাকমা আদিবাসীদের একটা গান। এটা এই দেশের নয়, বাংলাদেশের, কিন্তু একদম আমাদের সীমান্তবর্তী অঞ্চলের আর কি। ওখানে চাকমাদরা যে জঙ্গলে থাকতো সেই জঙ্গলগুলোকে কেটে ফেলা হচ্ছিল, আর তাতে তারা প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামে এবং সেই সময় গুলি চলে। আর সেই গুলিতে প্রথম শহীদ হয়, জঙ্গল বাঁচানোর প্রথম শহীদ পীরেন স্লান, এক চাকমা তরুণ তরতাজা। এখন তাকে সবাই মানে তাদের ভগবানের মতো মানে আর কি। ঠিক একই রকম তো বিরসা মুন্ডাও এক সময় ভগবানের মর্যাদা পেয়ে গেছিলেন। ফলে বিরসা মুন্ডাকে নিয়ে সমস্ত রাজনৈতিক নেতাই কিন্তু বিশেষ করেই ভোট ঠোটের সময় বা কোথাও গিয়ে আদিবাসীদের যদি তুষ্ট করতে হয় তাহলে তারা জানেন কোন দেবতা কোন ফুলে তুষ্ট হয়, সুতরাং সবাই বিরসা মুন্ডাকে নিয়ে পড়ে। এই মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, সেটাও তো বিরসা মুন্ডার জীবনী অবলম্বনে লেখা। এবার সেই কারণেই কি ওই অধিকারের প্রশ্নটা তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি বিজেপির সাম্প্রতিক প্রচারের কথাটা তার মাথায় রয়েছে? বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে সাঁওতাল পরগনার জনবিন্যাস নষ্ট করে দিচ্ছে, আদিবাসী মেয়েদের বিয়ে করে জমি দখল করে নিচ্ছে, এটা তো সংসদে বলেছেন বিজেপির নিশিকান্ত দুবে। পুরুলিয়ায় বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তিনিও তো আদিবাসী এলাকায় অনুপ্রবেশ নিয়ে সরব। আর তার মধ্যে আবার কংগ্রেস সাংসদ গোলাম আহমেদ মীর ঝাড়খণ্ডে গিয়ে একটা গণ্ডগোল করে বসে আছেন। অতি উৎসাহে তিনি বলে ফেলেছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে সকলেই 450 টাকায় গ্যাস সিলিন্ডার পাবে, নাগরিকও পাবে, অনুপ্রবেশকারীরাও পাবে। ভাবুন, বলার সময় বলে না, মানে ছোটোবেলার থেকে আমি একটা কথা শুনতাম বাড়িতে, মা বলতেন বেশি কথা বললে বোকা কথা বেরোয়। এটা নিশ্চয়ই ওনাকে কেউ ছোটোবেলায় শেখায়নি। এবার যার সূত্র ধরে কংগ্রেসের রাজনীতিকে আজ বিপজ্জনক বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলবেন না কেন? কেউ ফুলটস বল দেবেন আর কেউ সেটাকে 6 মারবেন না, এটা হয় নাকি? এটা দেখেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের স্মরণ করিয়ে দিলেন যে তাদের জমি রক্ষায় আইনি পদক্ষেপটা তৃণমূল সরকারই করেছে। তার মানে বিজেপি প্রশ্ন তোলার আগেই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়ে দিলেন এক কদম এগিয়ে। প্রিএম্পট অ্যাটাক এটাকে বলে, জানেন তো, আগের থেকে আগাম বুঝে নিয়ে পদক্ষেপ নেওয়া। কাল পাহাড়ে শিশু দিবসে এত চকলেট বিলিয়েছেন মুখ্যমন্ত্রী যে দার্জিলিংয়ের নাকি সমস্ত দোকানে যত চকলেটের স্টক ছিল সব শেষ হয়ে গেছে। আর সেখান থেকে এসে জঙ্গলমহলকে বার্তা দিলেন। এবং ঘটনাক্রমে দেখুন, পাহাড় আর জঙ্গলমহল দুটো জায়গায় তো লোকসভা নির্বাচনে তৃণমূলের জন্য হাসেনি। তার মানে রাহুল আর মোদি ঝাড়খণ্ডের নির্বাচনে 2 দফার বিরতিতে বিরসা মুন্ডা স্মরণ করেছেন, আর তৃণমূল নেত্রীর কথায় 26 নাচছে। কারণ এবারে ঝাড়খণ্ডে ভোটের যা ফল হবে, 26-এ তার প্রভাব ওই জঙ্গলমহলে পড়বে। বড় বড় নেতা নেত্রীদের নিজেদের মনের কথা সেটা কিন্তু কখনো গোপন থাকে না। এবার মুশকিল কি জানেন তো, মাঝে মধ্যে অদৃষ্টতাদের মিলিয়ে দেয়। এই দেখুন না, সবাই মিলে এই ঠিক যেরকম কোথাও গিয়ে বারবার এই আদিবাসীদের কথা বলছেন, বিরসা মুন্ডার কথা বলছেন, তাদের উন্নয়নের কথা বলছেন, এই সমস্ত বলছেন। আবার কি অদ্ভুতভাবে এক যাত্রায় পৃথক ফল হলো না, আজ অদ্ভুত দেখলাম হেলিকপ্টারের মধ্যে বসে আছেন রাহুল গান্ধী। কেন? কখন চপার উঠছে না, অনুমতি পাচ্ছে না, আটকে রয়েছেন। আর প্রধানমন্ত্রী তার তো ফ্লাইটে ফেরার কথা ছিল দেওঘর থেকে, এবার তিনিও আটকে গেছিলেন, কারণ তার ফ্লাইটে তার বিমানেই বিভ্রাট, যান্ত্রিক বিভ্রাট, ফলে বেশ অনেকক্ষণ তাকে ওয়েট করতে হয়েছে। কি অদ্ভুত সব কিছু মিলে যায়, তাই না? মানে তারা কি বলেন, তারা কি ভাবেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদের সাথে কি হয়, সেটা কিন্তু একটা অদ্ভুতভাবে কীরকম যোগ হয়ে গেল। এবার এগুলো তো সব পরিষ্কার আপনাদের চোখের সামনে ঘটছে, আপনারা দেখছেন, বুঝছেন। হ্যাঁ, কিছুটা দেখছেন যে তাদের মনের কথা, কিছুটা অদৃষ্টের মনের কথা। কিন্তু কুণাল ঘোষ তিনি তো রহস্য বাড়িয়েই চলেছেন। কেউ বুঝেই উঠতে পারছেন না কোনটা তার মনের কথা আর কোনটা তার মুখের কথা। যা বলছেন সেটা কেন বলছেন, এটা যখন বোঝা না যায় না, তখন কিন্তু রহস্য চচ্চড়িয়ে বাড়ে। আমি এখন যেটা মনে করছি সেটা আমি এখন বলছি। মানে ভাবুন, যেটা মানে মনে করছেন সেটা মুখে বলছেন না, আর যেটা বললেন না, যেটা বলছি সেটা মনে করছি না, এটা বাকি রেখে দিয়েছেন, সেটাও বলেননি। তাহলে সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছেন সেটা আমরা কি ধরবো? কুণাল ঘোষের কোনখানকার কথা, মনের কথা, বুকের কথা না মুখের কথা? কারণ তিনিও তো কোনো ওখানে ভিডিও বা অডিও মেসেজ পোস্ট করেননি, বলেছেন বলবো, সোশ্যাল মিডিয়ায় তার বদলে পোস্ট করেছেন লিখিত, কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া ভেরিফাইড অ্যাকাউন্ট। তার মানে এটা তার কথা, কিন্তু তার কথা মানেই মনের কথা, এটা ধরে নেওয়া যাবে কি? কিন্তু এটার সঙ্গে যে বিষয়টা এটা লেখা না, খানিকটা মনের যোগ তো রয়েছে। স্মৃতি তো মনকে কেন্দ্র করেই, তাই না? 10 বছর আগের এক বেদনাদায়ক স্মৃতি। সারদা মামলায় জেল হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ। জেল অফিসারের তৎপরতায় সে যাত্রায় বেঁচে গেছিলেন, কিন্তু তখন আবার আরেকটা মামলা হয়, আত্মহত্যার চেষ্টা। বিচারক অবশ্য শাস্তি দেননি, তারই বিবরণ লিখেছেন এখানে। কিন্তু সেগুলো তো সব ঠিক আছে। আমার মনে পড়ছিল যে এখানে বসে আমার সঙ্গে এক সাক্ষাৎকার দিতে এসে কুণাল ঘোষ বলেছিলেন উনি ওই সময়গুলোকে ভুলতে চান না, ওই জেলে যাওয়ার সময়টা। ওটা বুকের ভেতরে এমন একটা ক্ষত, সেই ক্ষতটাকে তিনি মাঝে মধ্যেই আঙুল দিয়ে কি বলবো সজীব করে দেন। রক্তপাত হোক, মনে থাকে যেতে কি ঘটেছিল, অর্থাৎ ভুলতে চান না। আজকে পোস্টটা দেখে না আমার কুণাল ঘোষের সেই সময় সেদিনের কথাটা মনে পড়ে গেল। সদ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। এবার তারপর পরই বন্দি জীবনের উল্লেখ করা, মানে সেই উল্লেখযোগ্য স্মৃতি, সেটাকে ফিরিয়ে আনলেন। মানে কোথাও গিয়ে কিছু পেয়ে গিয়ে তিনি সেই পুরনো দিনের কথা ভুলে গেলেন, তাকে তুষ্ট করে দেওয়া হলো। এটা যাতে কেউ মনে করতে না পারে, সেই জন্যেই কি এই পোস্টটা করা?
দেখুন, সারদা মামলার তদন্তে তাকে বন্দিত তৃণমূলের সরকারই করেছিল। প্রেজেন্ট ভ্যানে সেই সময় রোজ চিৎকার করে তথ্য ফাঁস করতেন, আর তার হই হল্লা, তার গলার আওয়াজ, সেগুলো চাপার চেষ্টা করতো পুলিশ। কি না করেছে, নিজেরা চেঁচিয়েছে, ওই গাড়ির গা পিটিয়েছে। এক পুলিশ আমলার বিরুদ্ধে তিনি নিয়মিত তোপ দাগতেন। তিনি এখনও রয়েছেন, উচ্চ পদে রয়েছেন। কার উচ্চ পদে? এই সরকারের উচ্চ পদে রয়েছেন, সরকার নিযুক্ত কমিটির উচ্চ পদে রয়েছেন। সুতরাং বলা যায় শাসক দল আর সরকারের যে সিস্টেম, যে সিস্টেমের একটা অঙ্গ কুণাল ঘোষ, সেই সিস্টেমেই যার বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়াতেন তিনিও রয়েছেন। আর কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় যা লিখছেন তা সেই সিস্টেমের বিরুদ্ধেই তোপ দাগা। এবার কেন এই পোস্টটা করলেন, এর মধ্যে যে যে ডালে বসে আছেন সেই ডাল কাটার চেষ্টা করছেন না, এটা কুণাল ঘোষকে যারা জানেন তারা খুব ভালো করে জানেন। এই ধরনের হটকারী বিষয়ে তিনি একদম থাকেন না। তার অত্যন্ত দক্ষ দাবারুর মতো একটা চাল দিলে আগামী 20টা চাল তার মাথায় থাকে। সুতরাং তিনি যা করেন, যা বলেন, সেটা অত্যন্ত ইঙ্গিতবাহী। আরেকটা ইঙ্গিত দিই, নর্মালি ইদানিংকালে লোকজন যে রেটে বিভিন্ন রকম গালমন্দ করছিলেন তার বিভিন্ন কমেন্টে, তাতে তিনি কমেন্ট বক্সটা বন্ধ করে রাখতেন বহু জায়গায়, কিন্তু এই পোস্টটার কমেন্ট বক্স ওপেন করে দিয়েছেন। তার মানে কি, কুণাল ঘোষ কি চান যে মানুষ মন খুলে তার পোস্টে মন্তব্য করুক? এবার এই মন্তব্যে যেগুলো জমা হবে আর কি, তার প্রভাব কি হতে পারে সেটা কি তিনি জানেন না, কিন্তু তারপরেও তিনি নির্বিকার। তাহলে তিনি কি চাইছেন যে লোকে যে প্রশ্নগুলো তিনি ওই নির্বিকার থেকে বা মুখে কুলু পেটে যে সুযোগটা করে দিচ্ছেন, শুধু একটা পোস্ট করে ইঙ্গিত দিয়ে কলের মুখটা খুলে দেওয়ার মতো, এবার জলের মতো লোকের বক্তব্যগুলো বেরিয়ে আসুক, তাতেই তার যা বলার সেটা বলা হয়ে যাবে। বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি তিনি তো মন্তব্যের আকারে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কাদের জন্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ? এই ধরনের মন্তব্যগুলোকেই কি উস্কে দিতে চেয়েছেন তিনি? কারণ আবার বললাম, পোস্ট করার পর থেকে তিনি নির্বিকার, কোনো মন্তব্য করছেন না, কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না। আর আমাদের প্রতিনিধিকে কি বলেছেন জানেন? বলেছেন সব তিথি নক্ষত্রের বিষয়। এবার ধরে নি যদি যে তিনি তিথি নক্ষত্র ভীষণভাবে মানেন, এর পেছনে তিথি নক্ষত্রের বিষয়ই রয়েছে, তাহলে তিথি পেরিয়ে যাওয়ার পরেও তো পোস্টটা সরিয়ে দেননি, রেখেই দিয়েছেন। তাহলে এটা যে থাকুক, এই ক্ষতটা যে সজীব থাকুক, রক্তক্ষরণ ক্রমাগত হোক, এটাই কি তিনি চান? তিনি কি চান যে সারদা মামলা এবং সেই সংক্রান্ত ঘটনাগুলো যাতে বাংলার মানুষের মন থেকে মুছে না যায়, সেগুলো মানুষের মনে থেকে যায়, এবং তিনি যে ভোলেননি এটাও কি মানুষ মনে রাখবে? এটাই তিনি চান। আর সেই সঙ্গে নিজের দলের কিছু লোকের দিকেও কি এই বার্তাটা, তিনি যে কিচ্ছু ভোলেননি, এটা একরকম সতর্ক বার্তা বলে নেওয়া যায় কি? কিন্তু কুণাল ঘোষ যে কথাটা বলছেন বা সবাই মনে করে, আজকে সঞ্জয় রায়ের সঙ্গে একই ঘটনা ঘটছে। তিনি গাড়ির জানলা দিয়ে বলেছিলেন একই কথা বিনীত গোয়েলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তো তার সে গাড়ির জানলা বন্ধ করে দেওয়া হচ্ছে, কালো গাড়ির কাঁচ দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাঁচাবার জন্য, যে বলতে না পারে। তো কুণাল ঘোষও এইগুলো করেছিলেন, তখন শুনেছিলাম, কিন্তু তখনও যা বলেছিলেন উনি, সঞ্জয় রায় তাই বলছে, কিন্তু রেজাল্ট কিছু হয়নি। আমি জানি না, ঘুরে ফিরে সেই মুখ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রীর দিকে ঘটনা যাচ্ছে। উত্তরপ্রদেশের কি বলে দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খেয়ে এলেন, ঝাড়খণ্ডেরটাও খেলেন, ও বিহারের মুখ্যমন্ত্রী খেলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই সুযোগটা কবে আসবে আমরা বুঝতে পারছি না। ও তো আমার মনে হয় ও এনজয় করে, ওকে সব লোকজন গাল দেয় নিচে, আপনাকে এনজয় করে, করুক এনজয়। দেখুন, এক একজন নিজের নিজের মতো করে গোটা বিষয়টা দেখে ফেললেন, এবং কেউ কেউ ওই তার মধ্যেই বললাম না, বড়দের মধ্যে যে বাচ্চা সুলভ ব্যাপারটা থাকে সেটা পর্যন্ত সবাই দেখে ফেললেন। ওখানে দিলীপ ঘোষ তিনি কোথাও গিয়ে সঞ্জয় রায়ের সাথে তার সাদৃশ্য খুঁজে পেয়ে গেলেন, যে যার মতো করে নিজের নিজের অ্যাঙ্গেলে দেখিয়েছেন। কিন্তু কুণাল ঘোষ নিজে যদি কিছু বলে দিতেন তাহলে ব্যাখ্যাটার একটা পরিষ্কার বোঝা যেত, কিন্তু সেটা করলে তো রহস্য থাকতো না, তিনি তাই কিচ্ছু বলেননি। এবার যেহেতু করেননি, বলেননি,
ফলে যার যা খুশি বলার অধিকার রয়েছে। কিন্তু যে কাদার তালগুলো কুণাল ঘোষের দিকেও ছোঁড়া হচ্ছে, তার কয়েকটা ছিটে তো এদিক ওদিকও লাগছে। তৃণমূলের নেট সৈনিকরা সচরাচর কুণাল ঘোষ কিছু একটা পোস্ট করলেই সেটাকে রিপোস্ট করেন, প্রশংসায় ভরিয়ে দেন, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তারা কিন্তু সযত্নে ছোঁয়াচে এড়িয়ে যাচ্ছেন। কুণাল ঘোষ কিন্তু তিথি নক্ষত্র হিসেব করে এই পোস্টটা দিয়েছেন, জানেন তো? কারণ সারদা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল 2014 সালের মে মাসে, আর কুণাল ঘোষ আত্মহত্যার চেষ্টা করেছিলেন নভেম্বরে। 2014 নভেম্বর, 2024 নভেম্বর, 10 বছর পূর্তি। তার মানে দল যদি কুণাল ঘোষের কাছে ব্যাখ্যা চায়, তিনি তো ঘুরিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করেছিলেন, এটাই বলতেই পারেন তার বক্তব্য রাজ্যের বিরুদ্ধে নয়। কিন্তু আবার যদি দল বাদ দিয়ে অন্যরা তার বক্তব্যকে ব্যাখ্যা করতে যায়, মানে যে কমেন্টসগুলো তার ওই কমেন্ট বক্সে মণিমাণিক্যের মতো জমা হচ্ছে, সেগুলো তো আবার অন্য কথা বলবে। কুণাল ঘোষ একটা হেয়ালি রেখে দিয়েছেন, আর সেই হেয়ালির থেকে 4-5 তল পার করে লোকজন মাথা চুলকেই চলেছে। কিন্তু যেখানে হেয়ালি নেই সেখানে তো পুরো ব্যাপারটা সোজাসাপটা। কুণাল ঘোষ বললেন না কোন এজেন্সিকে কটাক্ষ করেছেন, কিন্তু ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবার তারা তো কোনো রকম হেয়ালি রাখেননি, তারা তো পরিষ্কার করে দিয়েছেন রাজ্য পুলিশের তদন্তের ওপর কোনো ভরসা নেই তাদের। অশোক সাউকে গুলি করে খুন করা হয়েছিল। এবার তার পরিবারের দাবি, ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজ পাণ্ডেকে পুলিশ ধরছে না। স্থানীয় সূত্রের খবর হচ্ছে রাজ পাণ্ডে ওই জগদ্দলের বিধায়ক সোমনাথ সেনের ঘনিষ্ঠ। এবার দেখুন, এটারও একটা ব্যাখ্যা কিছুদিন আগে কুণাল ঘোষ দিচ্ছিলেন যে এখন 99% লোক কিন্তু তৃণমূল, ফলে ভালো কিছু হলেও তৃণমূল, খারাপ কিছু হলেও তৃণমূল। এই একটা ব্যাখ্যা যদি আপনি একবার বিশ্বাস করে নিতে পারেন, তাহলে আর দেখুন এটা এস্টাবলিশ হয়ে গেলে আর পরবর্তী ক্ষেত্রে এটার মধ্যে অমুক তৃণমূলের, ওটা তো তৃণমূলের দায়, এ সমস্ত উঠবে না। লোকের কাছে একদম পরিষ্কার করে দেওয়া যাবে ব্যাখ্যাটা। এবার এই মৃতের পরিবার, তাদের অভিযোগ হচ্ছে যে বারবার অভিযোগ করা সত্ত্বেও গ্রেফতার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ। বিধায়ক সোমনাথ শ্যামের অবশ্য দাবি যে রাজ পাণ্ডেকে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ, কিন্তু ঘটনাস্থলে, মজার ব্যাপার হচ্ছে এটাই, ঘটনাস্থলে ফরেনসিক টিম আজও যায়নি। আর নিহত ওই তৃণমূল নেতার পরিবার তারা আরেক ধাপে এগিয়ে এবার কি চাইছে জানেন? কেন্দ্রীয় এজেন্সি বললাম তো, এনআইএ তদন্ত চাইছে তারা। এক ভাই বলেছেন হাইকোর্টে যাবেন, আরেক ভাই বলেছেন রাজ্যপালের কাছে যাবেন। দেখুন, তৃণমূল নেতা, তার পরিবার শাসক দলের কারোর কাছে যাওয়ার কথা কিন্তু বলছেন না। ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমা পড়ার ঘটনার তদন্তে অতীতে এনআইএ এসছে, ফলে ভাটপাড়ার মানুষ এনআইএটা কী জিনিস সেটা কিন্তু খুব ভালো জানেন, এবং তার মানে তাদের কাছে এনআইএর অবস্থানটা সিবিআই টিবিআইয়ের একটু ওপরে। কিন্তু রাজ্যের শাসক দল এতদিন ধরে তার মানে যেটা শেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা কিছুতেই তাদের কর্মীরা শিখছেন না। তৃণমূল নেতারা তো কত বলে, বারবার বলেন, আরে কেন্দ্রীয় এজেন্সি কিচ্ছু না, ওটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা পূরণের অস্ত্র, কেন্দ্রের দলদাস, তার থেকে রাজ্যের পুলিশ অনেক বেশি এফিসিয়েন্ট, অনেক বেশি দক্ষ। কিন্তু মজা কি জানেন, যখনই কোনো তৃণমূল কর্মীর বাড়িতে কোনো একটা বিপদ ঘটে, তিনি শটান কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চেয়ে বসেন। এবার এইগুলো যদি পরপর রাখে, দেখুন প্রত্যেকে বিপদে পড়েন, প্রত্যেকের একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়, তারপর তারা কেন্দ্রীয় এজেন্সি চান। এটা যেরকম ঘটনা, তেমনি এর মধ্যেও একটা অন্য জিনিস মনে পড়ার একটা তো জায়গা রয়েছে, হয়তো রসিকতার ছলে, কিন্তু করুণ রসিকতা। বলা হয় ময়রা কখনো নিজের দোকানের দই খায় না, কারণ সে জানে ওই দইয়ে কতটা ডালদা মেশানো হয়েছে। তৃণমূল কর্মীরাও কি জানেন রাজ্য পুলিশে ঠিক কি আছে, বা রাজ্য পুলিশ ঠিক কি করে, কেন করে? তাই কি মৃত তৃণমূল কর্মীর পরিবারই
শটান এনআইএ চেয়ে বসেছে রাজ্য পুলিশের বদলে। আজকে 2-3 দিন হয়ে গেছে, মাত্র একজন ধরা পড়েছে, বাকি সব আমার কাছে ভিডিও আছে, ওরা স্করপিও দিয়ে 4 চাক্কা দিয়ে ঘুরছে, কিন্তু পুলিশ ধরছে না। কি কারণে ধরছে না তো আমি তো জানি, সবাই জানে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে, রিসেন্ট ঘটনাটা, এই দুষ্কৃতীরা কিছুদিন আগে 2022-এর কালী পুজোর আগের দিন রাজ পাণ্ডকেও হত্যা করতে গেছিল। সেই গুলিটা মাথায় না লেগে কোনো রকমভাবে তার হাতে লাগে। তা যদি ঘনিষ্ঠই হতো রাজ পাণ্ডের, তারা তাকে আক্রমণ করে গুলি করতে যেত না। রাজ পাণ্ডে কি এর সাথে যুক্ত আছে না নেই সরাসরি? কোনো রকমভাবেই আমি তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অর্জুন দেখতে পাচ্ছে এবং অর্জুনের যারা বাহিনী, যারা লোক, তারা দেখতে পাচ্ছে। সোমনাথ শ্যাম কি বলছে তার উত্তর আমি দেবে না। রাজ পাণ্ডে মার্ডারের সঙ্গে যুক্ত আছে, তার বাড়ির লোক বলছে। এর আগে 2021 সালে মাস্টারমশাইয়ের ছেলে খুন হয়েছিল, ওই রাজ পাণ্ডে বম মেরেছিল, মাথা উড়ে গেছিল। সেই কেসেও রাজ পাণ্ডের নামে ফাইনাল রিপোর্ট লাগিয়ে দিয়েছিল এই থানা, এই জগদ্দল থানা। আমরা অমিত শাহজিকে অলরেডি চিঠি পাঠিয়েছি, আর হাইকোর্টেও দরখাস্ত হচ্ছে যাতে এনআইএ তদন্ত এটা হোক। সব যুক্ত আছে, পুলিশ সাপোর্ট করছে না তো হাইকোর্ট যাবো, এনআইএ করবো। এখনকার যে সাংসদ আছে উনি বললেন কি গুন্ডা রাজ শেষ করে দেব। ক্ষমতা নেই শেষ করা, একটাই লোক ছিল পুরো গুন্ডা রাজ শেষ করে দিত, করে দিল ছিল, সব ঘুরিয়ে বেড়াচ্ছে। পুলিশ হাত ধরেই বসে আছে। এখন এনআইএ, দেখুন আমি কারো নাম নেব না, আমি যাব রাজপাল কাছে, রাজপালকে রিকোয়েস্ট করবো এই কেস দেখতে। এই কোনো খামখাতা নেই, আমি বুঝে গেছি। তো আমার বক্তব্য হলো, যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে। কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত। তৃণমূল নেতার পরিবারের দাবি তাদের এনআইএ চাই, আর বিজেপির প্রাক্তন সাংসদ তিনি বলছেন তিনি এ ব্যাপারে সাহায্য করবেন। রাজনীতি কি অদ্ভুত না? আরেকটা এরকম মনে হচ্ছে, এরকম ঘটনা ঘটলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। ঠিক যেভাবে অশোক সাউয়ের পরিবার এনআইএ চেয়েছেন বা কেন্দ্রীয় এজেন্সি চেয়েছেন, আরেকজন তৃণমূল নেতাও কি এবার ওরকমভাবেই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করে বসবেন? কারণ আজকেই তো সেই ঘটনাটা ঘটেছে। মরতে মরতে বেঁচেছেন তৃণমূল কাউন্সিলর আর 12 নম্বর বড়োর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। কসবায় নিজের বাড়ির সামনে বসেছিলেন, দুজনে বাইকে করে এসে পরপর গুলি চালিয়েছে। গুলি ফসকে সুশান্ত ঘোষের বাড়ির দরজায় লাগে। এবার বাইকে করে যে দুজন এসছিল তাদের তাড়া করে এলাকার বাসিন্দারা তাদের মধ্যে একজনকে ধরে ফেলতে পেরেছিল, অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। বন্দুকটা পড়ে রয়েছে সুশান্ত ঘোষের বাড়ির সামনে। ভাবুন, ভর সন্ধেবেলায় এই কলকাতায় জনবহুল রাস্তায় দুজনে এসে গুলি চালিয়ে চলে গেল। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কিছু? দুদিন আগেই তো এই গোষ্ঠীদ্বন্দ্বে হালতুতে পূজা মণ্ডপ ভাঙচুর হয়েছিল, লিপিকা মান্না আর সুশান্ত ঘোষের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দেখুন, যে কোনো কিছু ঘটনা ঘটলে তার পেছনের ঘটনা ধরেই টান পড়ে। সুতরাং এক্ষেত্রেও ওই ঘটনার খানিকটা রেশ খুঁজে পাবেন অনেকেই, ভাবতে চাইবেন এরকম। মূলত সেটাই কারণ, নাকি অন্য কিছু রয়েছে সেটাই এখন খুঁজে বার করার প্রয়োজন। কিন্তু সে খুঁজেটা কে বার করবে? ওই বললাম, কোথাও গিয়ে এবার সুশান্ত ঘোষও কি কেন্দ্রীয় এজেন্সি চেয়ে বসবেন নাকি? সাম্প্রতিককালে তৃণমূল নেতারা আক্রান্ত যারাই হচ্ছেন তারা তো এটাই করছেন। বন্ধুর কিছু নেই, এটা প্রফেশনাল লোক আমার যা মনে হচ্ছে। বাচ্চা ছেলে, পুরো নেশাগ্রস্ত অবস্থায়, এবং যে ধরনের অস্ত্র নিয়ে এসছে এটা মানে প্রফেশনাল কেউ, বড় কেউ এর পিছনে আছে। দেখুন, কে কি বলবেন না বলবেন সেটা তো ভবিষ্যতের প্রশ্ন। কেউ বলে দিয়েছেন, অবশ্য অশোক সাউয়ের পরিবার বলেই দিয়েছেন। কিন্তু যে যা খুশি বলুক, মুখ্যমন্ত্রী কিন্তু শিলিগুড়ির থেকে বুঝিয়ে দিয়েছেন রাজ্য পুলিশ কতটা যোগ্য। মহারাষ্ট্র, রাজস্থানে যারা ট্যাবের টাকা জালিয়াতি করেছেন তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু হাতে নাতে ধরেছে। সুতরাং প্রশাসন স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। এটা ওই ট্যাব প্রসঙ্গে বলেছেন, কিন্তু মনে হচ্ছে বার্তাটা না সব ক্ষেত্রের জন্য। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে।
সব স্টেটের থেকে হাইয়ার করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে, এবং ক্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। বাংলার কি কপাল দেখুন, যে রাজ্য পারে, যে রাজ্যের লোক পারে আমাদের পথে বসানোর ব্যবস্থা করে, আমাদের ঘরে শীত কাটে। এই তো দেখলেন 15টা জেলায় ট্যাপ কেলেঙ্কারি ধরা পড়েছে, প্রায় 1300 পড়ুয়া ক্ষতিগ্রস্ত। দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি প্রতারণা হয়েছে। এবার এই দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ডায়মন্ড হারবার, আর তারপর আবার পূর্ব মেদিনীপুর, সেখানে তো আবার নন্দীগ্রাম। সব হটস্পটগুলো কোথাও গিয়ে অ্যাটাকড হয়েছে জানেন তো। কলকাতা পুলিশের অবশ্য বিশেষ নজর পড়েছে আরেকটা হটস্পটে, বিকাশ ভবনে। বিকাশ ভবনটা না সেই নিয়োগ কেলেঙ্কারির সময় থেকেই বারবার এই পুলিশের নজরে বা সিবিআইয়ের নজরে। মানে এত হটস্পট আর হটেড স্পট, সব থেকে বেশি হট। দেখুন, শিক্ষা দপ্তরের অভ্যন্তরীণ তথ্য বলছে যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সব তথ্যগুলো বদল করেছে হ্যাকাররা। পড়ুয়াদের নামগুলো ঠিক রেখেছে, কিন্তু স্রেফ অ্যাকাউন্ট নাম্বারটা বদলে দিয়েছে, নিজের নম্বর, ফলে টাকাগুলো সেখানে গিয়ে ঢুকেছে। কয়েকটা ক্ষেত্রে ওই যে সাইবার ক্যাফে থেকে স্কুলগুলো তথ্য আপলোড করেছিল, সেগুলোর থেকেও তথ্য লিক হয়েছে বলে সূত্রের খবর। এবার ভাবুন, রাফ অ্যান্ড টাফ প্রশাসন তো ক্ষতিগ্রস্ত ছাত্রদের কাছে টাকাটা পৌঁছে দেবে, কিন্তু চুরি যাওয়া টাকা, অ্যাকাউন্টগুলো আইডেন্টিফাই হয়েছে, কিন্তু সেগুলো তো দেখা যাচ্ছে কেউ বা কারা হয়তো ওই সামান্য কিছু কমিশনের জন্য ভাড়া দিয়েছিল। আসল লোকগুলো তারা কোথাও ওই পর্দার আড়ালেই থেকে যাবে না তো। এবার তা যদি হয় তাহলে কিন্তু ওই করদাতাদের 13 লক্ষ টাকা সেটা জলেই যাবে, যে টাকাটা তারা অলরেডি নিয়েছে। এবার সেরকম যদি হয়, বিরোধীরা নানা রকম ইঙ্গিত করার সুযোগ পেয়ে যান, তাই করছেন। এই টাকা তো জনগণের টাকা, ওনার তো পৈতৃক সম্পত্তি নয় যে উনি ওইভাবে চুরিও হতে দেবেন। চুরি কারা করলো, কাদের পকেটে ঢুকলো, সেই চোরেদের কাছ থেকে সেই টাকা রিকভারি হলো কি না, এই সমস্ত বিষয় তো সবার আগে ঠিক করতে হবে। এর আগে আমফানের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছিলো, টাকা চলে গেল, খোঁজ নিয়ে দেখা গেল সব টিএমসির লোকের অ্যাকাউন্টে গেছে। ট্যাবের টাকাও টিএমসির অ্যাকাউন্টে গেছে। কে শাস্তি পেয়েছে, কে সাজা পেয়েছে? যে দিয়েছে, যে নিয়েছে, কেউ সাজা পায় না। এখন সরকারি টাকা লুট করার জন্য এখানে, তাই সবাই মিলে ওখানে ভিড়েছেন গিয়ে, আর মারামারিও হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। চুরি করবে বলে টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল, পরিকল্পিত করে টাকা মারার জন্য, হ্যাকিং করে টাকা লুট করার জন্য এই পদ্ধতি তৈরি করা হয়েছিল। তাদের পিছনে বড় মাথা আছে, সরকারি প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে, সরকারি দলের মধ্যে লুকিয়ে আছে, সরকারের মধ্যেই লুকিয়ে আছে। সরকারের যে কাজে টাকা ইনভলভমেন্ট আছে সেখানেই নামে বেনামে একজনের টাকা অন্যজন আত্মসাৎ করেছে, এক জায়গার টাকা অন্য জায়গায় গিয়েছে। আর এগুলো নেটওয়ার্ক, তৃণমূলের বড় বড় নেতাদের এত গাড়ি বাড়ি, সোনা দানা, তাহলে টাকা পাচার, কয়লা পাচার, গরু পাচারের মতো এই সমস্ত বিভিন্ন যোজনার টাকারও পাচার। ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত ছিল। ওনার নিজের দলের লোকেরাই চুরি করেছে, নিশ্চয়ই বিরোধী গোষ্ঠীর লোকেরা ওনার জেলাতে চুরি করেছে, ওই জন্য উনি গুলি মারার নিদান দিয়েছেন। ওনার নিজের লোকেরা চুরি করলে বলতেন না, হবে না। শুনলেন তো, তৃণমূল সাংসদ বলছেন যারা এই ঘটনার সাথে যুক্ত বা যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের শ্যুট করে দেওয়া উচিত, গুলি, মাঝামাঝি কিছু নেই। এবার এই জায়গাটায় না কোথাও গিয়ে আপনাদের মনে হবে যে এই শ্যুট করার বিষয়টা, এটা কোথায় যেন শুনেছি, ঠিক শুনেছেন, আপনার ঠিক মনে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই লাইনটাই সবার সামনে এনেছিলেন, এনকাউন্টার নর্মালি শ্যুটই করে, অন্যভাবে তো করেন না কিছু। তো এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যখন ওই আরজি কর নিয়ে হাওয়া গরম হয়েছিল, যে মুহূর্তে তিলোত্তমার ধর্ষণ আর মৃত্যুর ঘটনাটা সামনে এসছিল, তখনই তো তিনি সবার আগে বলেছিলেন, এবং এই স্টান্স পয়েন্ট থেকে তিনি কিন্তু এখন পর্যন্ত সরেননি। যতবার তিনি মন্তব্য করেছেন
একদম এক লাইনেই মন্তব্য করেছেন এবং তাতে খুব পরিষ্কার যে বা যারা যুক্ত তাদের প্রতি সম্ভাব্য সবচেয়ে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী তিনি। সেখান থেকেই কি অনুপ্রাণিত হয়েছেন অরূপ চক্রবর্তী, ওই জন্য শ্যুট করার কথাটা বলে দিলেন। এবার এটার একটা সেকেন্ড দিক আছে, সবাই যদি এরকম ট্রিগার হ্যাপি হয়ে যায় তাহলে রাজ্যের অবস্থাটা কী হবে একবার ভাবুন তো। তবে এই সবের বাইরে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরপর যে মানে দিক নির্দেশগুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, জানেন তো। খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বললাম যে স্টান্স নিয়েছিলেন আরজি করে তিলোত্তমার ঘটনার ক্ষেত্রে, সেটা কিন্তু জনগণের মনের কথার সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ। এবার তারপর তিনি দেখেছেন, হয়তো মাঝখানটায় তিনি নিজেও চিকিৎসার জন্য বাইরে ছিলেন, ফলে গোটা জায়গাটায় যখন বিতর্কের মধ্যে তার দলের জড়িয়ে যাওয়া, কোথাও গিয়ে যেটা ক্ষোভ মানুষের সেটা সরকারের দিকে ঘুরে যাওয়া, এই সব কিছুর মধ্যে তার নীরবতাটা সবার চোখে পড়েছিল, কিন্তু সেটা তো স্বাভাবিক, কারণ চিকিৎসা করছিলেন তিনি। এবার ফিরে এসে তিনি কিন্তু নিরাপদ দূরত্ব থেকে গোটা ব্যাপারটা দেখেছেন, তো ফলে সেটাকে হয়তো বিশ্লেষণও করেছেন এবং বুঝেছেন যে কোন জায়গাটায় দলের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। তাই জন্যই সম্ভবত অভিষেক ঠিক করেছেন যে তার নির্বাচনী ক্ষেত্রের 1000 ডাক্তারের সঙ্গে বৈঠক করবেন। ডায়মন্ড হারবারের সেই বৈঠকে যেরকম সিনিয়র ডাক্তাররা থাকবেন, সেরকম জুনিয়র ডাক্তাররাও থাকবেন। এছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও নাকি থাকবেন বলে কথা দিয়েছেন। এখানেই শেষ নয়, ফুটবল টুর্নামেন্ট না করে এবার ডায়মন্ড হারবারে হেলথ ক্লিনিক ক্যাম্প করবেন বলে ঠিক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বোঝাতে চাইছেন তিনি? খুব স্পষ্ট বার্তা। কুণাল ঘোষের মতো জটিলতা নেই, হেহালি নেই। দেখুন, আরজি করের আন্দোলন যে রাজ্য সরকার বা তৃণমূলের ক্ষতি করেছে, ভাবমূর্তির ক্ষতি, ড্যামেজ, সেটা তার এই স্টেপ থেকে খুব পরিষ্কার, সেই পদক্ষেপ থেকে পরিষ্কার। তিনি এগুলোর মাধ্যমে সেই ড্যামেজ কন্ট্রোলের কাজটাই কি করতে শুরু করলেন। খেয়াল করে দেখুন কোথায় করছেন, ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার কি তার নিজের এলাকা, তিনি ওখানকার সাংসদ। এর আগে তিনি আরও 2টো কাজ তার এলাকার থেকে করেছিলেন, যেটা পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার করতে বাধ্য হয়েছিল। গোটা রাজ্যের ক্ষেত্রে তারপরে গেছিল। শুরু করেছিলেন ডায়মন্ড হারবারে 100 দিনের টাকা, যেটা তার দাবি ছিল যে কেন্দ্র বঞ্চনা করছে বলে সাধারণ মানুষ পাচ্ছে না, যার জন্য তিনি ওই 100 দিনের কাজে শ্রমিকদের নিয়ে গিয়ে দিল্লিতে পর্যন্ত আন্দোলন করেছিলেন। তারপর তিনি নিজেই তার এলাকায় টাকা দিতে শুরু করেছিলেন। আবাসের ক্ষেত্রেও তো একই কথা বলেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে গোটা রাজ্যে কিন্তু সরকার সেই একই পদক্ষেপ নিতে বাধ্য হয়। এবারও কিন্তু ডায়মন্ড হারবার দিয়ে এই কাজটা করার উদ্যোগ নিয়ে তিনি কি রাজ্যকেও ইঙ্গিত দিলেন যে রাজ্যেরও এই স্টান্সটাই নেওয়া উচিত, এটার সঙ্গে থেকে এটাকে সামলাতে হবে, এটাকে বিরোধিতা করে সামলাতে গেলে গণ্ডগোল হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন, মুখ্য সচিব বৈঠক করেছেন, কিন্তু সেগুলো প্রশাসনিক বৈঠক এবং কোনোভাবে সেগুলোতে সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে। কুণাল ঘোষ বিভিন্ন সময়ে চিকিৎসকদের বিভিন্ন শিবিরের সাথে বৈঠক করেছেন। অনেকেই বলেন যে সেই বৈঠকগুলোর জন্যই নাকি আরজি করের আন্দোলনটা খানিকটা হলেও দিগ্ভ্রান্ত হয়েছে, সেটাকে সামলানো সুবিধা হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, সেখানে কি হবে? ডাক্তারদের সামনে কি আর তারপর তৃণমূল বিরোধিতার রাস্তাটা খোলা থাকবে, নাকি স্বাস্থ্যকে সম্পদ করে তৃণমূলকে নতুন রাস্তা দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, এই রাস্তাটা বারবার তিনি দেখাচ্ছেন এবং রাজ্য কিন্তু সেই রাস্তায় চলছে। হয়তো কোথাও গিয়ে তাদের ইমেজ শুধরানোর একটা বড় পরিস্থিতিও তারা তৈরি করে ফেলতে পারছে এই চাপটাকে মেনে নিয়ে। এবার কেউ বিরোধীরা অন্য কথা বলবেন, এই যে বারবার এইভাবে একটা অন্য রাস্তা দেখানো, একটা সদিচ্ছা দেখানো,
এই সদিচ্ছাটা যদি কোনো দলের রাজনীতিক দেখান, তখন বিরোধী দলের রাজনীতিক কি বলেন? বলে এটা কুমিরছানা দেখাচ্ছে। এটা নতুন কিছু না, মুশকিল একটাই, এটা রাজনীতিকরাও জানেন, একই কুমিরছানা বারবার দেখালে মানুষের মনেও তো একটা সময় প্রশ্ন জাগে, বাকিগুলো আছে তো। দেখুন, রায়গঞ্জে এইমস চালু করতে চায় বিজেপি। এদেশের স্বাস্থ্য পরিকাঠামোয় এইমসের গুরুত্বটা কেউ অস্বীকার করতে পারবেন না। সরকারি খরচে, মানে এক সরকারি ব্যবস্থায় নিয়ন্ত্রিত খরচ বলতে পারেন, প্রায় বেসরকারি হাসপাতালের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় ওখানে, এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। কিন্তু সুযোগ আর সুবিধা, এই দুটো বিষয় যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন, তাহলে কি দেখবেন? দুটো বিষয় মাথার মধ্যে রাখাটা খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে। এক, সেই সুযোগ আপনাকে, সেই সুবিধা আপনাকে কে দিচ্ছে? আর দুই, সেই সুযোগ সুবিধার বদলে সে কি চাইছে? কারণ ওই এমনি এমনি তো রাজনীতিতে কিছু হয় না, রাজনীতি এমনি এমনি কিছু দেয় না, সেদের যে দলই হোক না কেন। শাসক দল শাসন করে, বদলে রিটার্ন গিফটের আশা করে, মানে শাসক আপনাকে প্রশাসনিক সুযোগ সুবিধা দেবে, মানে এগুলোই আপনার প্রাপ্য, এর জন্যেই আপনারা ভোট দিয়ে শাসককে শাসক বানান আর কি। কিন্তু তারা মনে করে এটা তারা দিচ্ছে, সুতরাং আপনার কৃতজ্ঞ থেকে আবার ভোট দেওয়া উচিত। এটাই রাজনীতির বেসিক, মানে একদম গোড়ার কথা। তো এই উত্তর দিনাজপুরের এইমসের বিষয়টাও তো রাজনীতির গোড়ার সঙ্গে জড়িয়ে। কেন্দ্রে তখন ইউপিএ সরকার, প্রথম ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল বামেরা, এমনি এমনি নয়। ওই যে বললাম, এমনি এমনি বলে কিছু হয় না রাজনীতিতে। প্রথম ইউপিএ সরকারকে বাইরের থেকে যে সমর্থন বামেরা করেছিল, তার বিনিময়ে বাংলার মানচিত্রে এইমস আর ইস্ট ওয়েস্ট মেট্রোর নাম যোগ হওয়াটা নিশ্চিত হয়েছিল। ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া আর কলকাতার জন্য, আর মানে দক্ষিণবঙ্গের জন্য আর কি, কেন্দ্রীয় সরকারের উপহারই বলুন বা বামফ্রন্টের ছিনিয়ে আনা উপহার। আর এইমস ছিল রাজ্যের উত্তরের জেলাগুলোর জন্য গিফট। এবার রায়গঞ্জকে এইমসের জন্য বেছে নেওয়া হয়েছিল কেন? প্রথমত, রায়গঞ্জ প্রিয়রঞ্জন দাস মুন্সির এলাকা, কংগ্রেসের শক্ত ঘাঁটি। দ্বিতীয়ত, রায়গঞ্জে এইমস হলে ভৌগোলিক সুযোগ সুবিধাগুলো বেশি পাওয়া যায়। উত্তরবঙ্গের মানুষ তো বটেই, বিহারের লোকজনও চিকিৎসা করানোর সুযোগ পাবেন। এবার বিহারে তখন বিজেপির সরকার, কংগ্রেস তখন বিহার ছিনিয়ে নিতে মরিয়া। কাজেই বিহারের মানুষকে যদি এইমসের মতো উন্নত মানের পরিষেবা দেওয়া যায়, তাহলে পাটনার গদিতে পৌঁছানোর আরেকটা সিঁড়ি তৈরি হয়ে যেতে পারে। এটাই ইউপিএ নেতৃত্বাধীন ওই ইউপিএর সমীকরণ ছিল। কিন্তু রাজনীতিতে সব অঙ্কই কি এত সহজে মেলে নাকি? 2008 সালে দুটো ঘটনা ঘটে। এক, পঞ্চায়েত ভোট হয়, তৃণমূল রাজ্য রাজনীতিতে একটা বিরাট শক্তি নিয়ে উঠে আসে। আর দুই, বামেরা ইউপিএ ছাড়ে, যার ফলে ইউপিএতে যে শূন্যস্থানটা তৈরি হয়, তৃণমূল গিয়ে সেটা দখল করে নেয়। অন্যদিকে কংগ্রেসের স্বার্থহানি করেও সোনিয়া গান্ধী তৃণমূলকে বাংলায় সমর্থন দিতে রাজি হয়ে যান, কারণ তার রাগ বামেদের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পালা বদল করে ক্ষমতায় এলেন, তখনই কিন্তু এইমসের পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল। কিন্তু উত্তরবঙ্গে এইমস হলে তার ফল তৃণমূল পাবে কি, একটা সংশয়। আর সেই সংশয়ই সম্ভবত সব গোলমাল করে দেয়। এতদিন পরেও দীপা দাস মুন্সির মতো কংগ্রেস নেত্রীর স্মৃতিতে টাটকা হাতের কাছে এসেও সেই এইমস হাতছাড়া হওয়া স্মৃতিটা। ইলেকশন হয়, সরকার বদল হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হন। তো হওয়ার পরে তিনি প্রথম থেকেই রায়গঞ্জে এটা যাতে এইমস না হয় তার বিরুদ্ধাচরণ করেন, এবং এটা যুক্তি হিসেবে বলেন যে জমি পাওয়া যাচ্ছে না, কিন্তু ওখানকার চাষিরা সবাই জমি দিতে ইচ্ছুক ছিলেন। তারপরে যখন ইউপিএ 2 শেষ হয়ে যায় 2014-তে, যখন বিজেপি গভর্নমেন্ট আসে, সেই সময় মমতা আবার চিঠি লেখেন যে ওটা কল্যাণীতে নিয়ে যাওয়া হোক, এবং সেটা মোদী সরকার রাজি হয়ে যান। দেখুন, সেই সময় উত্তরবঙ্গে যদি এইমস হতো তাহলে কংগ্রেস সুবিধা পেত। কংগ্রেস যাতে সুবিধা না পায়, তাই কল্যাণীকে বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে বললেন? দীপা দাস মুন্সি। অর্থাৎ রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্কেই রায়গঞ্জের বদলে কল্যাণী এইমস পেয়েছিল। এটাই ধরে নিতে হবে এই নেতা নেত্রীদের বক্তব্য যদি ধরেন।
আর সেখান থেকেই তো আপনাদের ভাবতে বসতে হবে যে এতদিন পর তাহলে ফের সেই রায়গঞ্জে কেন এইমস করতে চাইছে বিজেপি। এবার বিজেপি প্রথমত উত্তরবঙ্গ এখন বিজেপির শক্ত ঘাঁটি, দ্বিতীয়ত আগামী বছর বিহারে বিধানসভা ভোট, বিহার পুনর্দখল করতে রায়গঞ্জের এইমস কিন্তু বিজেপির কাছে অন্যতম অস্ত্র হতে পারে, ঠিক যেটা তখন ইউপিএ সরকার ভেবেছিল। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা এইমস বিজেপিকে দুই রাজ্যে ক্ষমতা দখলের রাস্তা করে দিতে পারে। অন্তত একটা রাজ্যে ক্ষমতা দখল না হলেও একটা রাজ্যে দখল আর আরেকটা রাজ্যে নিজেদের যে ঘাঁটিটা শক্ত আপাতত সেইটাকে আগলে রাখার শক্তি দিতে পারে। এরকম একটা অব্যর্থ অস্ত্র প্রয়োগের সুযোগটা বিজেপি কেন হাতছাড়া করবে? কিন্তু প্রশ্ন তো একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ জমানায় রায়গঞ্জে এইমস করতে দেননি, সেই সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও দীপা দাস মুন্সির কোনো যুক্তিকে আমল দেননি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন যদি রায়গঞ্জে এইমস করতে দিতে রাজি হয়ে যায় তাহলে কি হতে পারে? নিশ্চয়ই তলায় তলায় বোঝাপড়ার অভিযোগ করতে পারে বামেরা। সেই অভিযোগ কি কংগ্রেসও তুলতে শুরু করবে, যাকে সেটিং বলে? সেই সেটিং তত্ত্বই কি আবার প্রাসঙ্গিকতা পেয়ে যাবে? ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।